খোলা আকাশের নিচে ছাদের মেঝেতে মাদুর পেতে রেলিংয়ে হেলান দিয়ে শুয়ে আছে পলক। তার বুকে আষ্টে পিষ্টে জড়িয়ে গভীর ঘুমে মগ্ন তপা। মুখের উপর আলোর আভাস পেতে চোখ মুখ কুঁচকে ফেলল পলক। চোখ পিটপিট করে তাকিয়ে নিজের অবস্থান বুঝতে পেরে বক্ষস্থলে বয়ে গেল মাতাল সমীকরণ। তপার মাথায় ঠোঁট ঠেকিয়ে আরও একটু গভীরতা তৈরির জন্য হাতের বাঁধন দৃঢ় করতেই তপা নড়ে চড়ে উঠল। হাই তুলে নিজেকে কারো শক্ত বন্ধনে আবিষ্কার করতেই চট করে উঠে বসল। পলক ভ্রু কুঁচকে ফেলল। তপা পলকের চাহনি দেখে মাথা নিচু করে বলল, আসলে আমি ভুলে গিয়েছিলাম বিয়ের কথা। পলক চোখ ছোট ছোট করে বলল, এখন মনে পড়েছে? তপা মাথা নাড়ল। তাহলে দূরে কেন? এসো, আমার সকালটা মিষ্টি করে দাও। তপা চোখ ছোট ছোট করে ভ্রু কুঁচকে তাকালো। পলক তা দেখে নিজেও ভ্রুকুটি করে বলল, তুমি আবার আমাকে কুচকানোর ভ্রু দেখাচ্ছ? দাঁড়াও, হচ্ছে তোমার আজকে। তপা সরে গিয়ে দ্রুত উঠে দাঁড়িয়ে পড়ল। রুমে যাওয়ার জন্য পা বাড়িয়ে বলল, নতুন জীবনের প্রথম সকালের শুভেচ্ছা মিস্টার তাজওয়ার। পলক মৃদু হেসে বলল, শুভেচ্ছা আপনাকেও মিসেস তাজওয়ার। তপা মুচকি হাসল। উল্টো ঘুরে এলো চুলগুলো গুছিয়ে হাত খোপা করতে করতে পা চালিয়ে ঢুকে পড়ল অন্দরমহলে। পুরোটা ভেতরে ঢুকে আবার একটুখানি মাথা বের করে বলল, আমি নাস্তা রেডি করছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। পলক মাথা চুলকে হাসল। নিজেকে বিবাহিত বিবাহিত মনে হচ্ছে তার। কিছুক্ষণ খাপটি মেরে বসে রইল। চোখ তুলে নিজের শারীরিক কসরতের জিনিসপত্রের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, না, অনেক অনিয়ম হয়ে গেছে। এবার নিচের ফর্মে ফিরতে হবে মিস্টার তাজওয়ার। নিজের ফিটনেস ধরে রাখার জন্য হলো ব্যায়ামাগারের দিকে নজর দিতে হবে, নইলে বউ পাত্তাই দেবে না। গেট রেডি মিস্টার তাজওয়ার। সপ্তাহ খানেক পর তপা ক্লাস শেষে ইউনিভার্সিটির গেটে দাঁড়িয়ে অপেক্ষা করছিল পলকের। দেরি দেখে বারবার বা হাতে পড়ে থাকা ঘড়ির দিকে তাকাচ্ছিল। মিনিট পাঁচেক যাওয়ার পর ব্যাগ হাতড়ে ফোন বের করল, কিন্তু পলকের নাম্বার ডায়াল করার আগে চোখ আটকে গেল সামনে দাঁড়ানো মানুষটার উপর। অস্পষ্ট স্বরে কণ্ঠ নিষ্কৃত হলো একটি শব্দ, বাবা। মুহূর্তেই আঁখি পল্লব ভিজে উঠল নোনা জলে। নিজেকে সামলাতে বার কয়েক অক্ষি পল্লব ঝাপটে খিচে বন্ধ করে ফেলল নেত্রযুগল। মনকে কঠোরতায় মুড়ে দিয়ে বিড়বিড় করে বলল, আমি এই লোকটাকে চিনি না, চিনি না। বাবা বলে আমার কখনো কেউ ছিল না, আজও নেই, হবেও না কখনো। রাস্তার উল্টো পাশে রিস্কা দাঁড়ানো দেখে তপা সামনের মানুষটিকে উপেক্ষা করেই এগিয়ে যেতে চাইল রিস্কার কাছে। পলক তখনও আসেনি। তপা ব্যস্ত হয়ে কয়েক কদম ফেলতে পেছন থেকে তার বাবা আজমল হোসেন ডেকে উঠলেন, তপা দাঁড়া মা। তপা দাঁড়ালো না। একজন মানুষ এভাবে ডাকলে উপেক্ষা করা যায় না। যতই হোক সে অপছন্দের মানুষ বা দূরের মানুষ, সে তো স্বয়ং জন্মদাতা। দাঁড়ালেও পেছনে ফিরল না তপা, উল্টো হয়েই রইল। আজমল হোসেন এগিয়ে এসে তপার সামনে দাঁড়ালো, বলল, ভালো আছিস মা? তপা তাচ্ছিল্য হেসে বিড়বিড় করে বলল, মা? হাস্যকর, বড়ই হাস্যকর। পরক্ষণেই কঠিন গলায় বলল, খারাপ থাকার কথা ছিল কি? আজমল হোসেন এ ব্যাপারে কিছু বললেন না, আর কথা ঘুরিয়ে বললেন, তোর মা অসুস্থ। তপা ভ্রু কুঁচকে বলল। মৃত মানুষ অসুস্থ হয় কি করে? তপা খানিকটা উঁচু স্বরে বলে উঠল, খবরদার, ওই মহিলাকে মোটেই আমার মা বলে সম্বোধন করবেন না। সে কেবল আপনার স্ত্রী। আমার মা বহু আগেই আমাকে ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আজমল হোসেন চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল। তপা পুনরায় বলল, আপনার স্ত্রী অসুস্থ তা শোনাতে আপনি নিশ্চয়ই এখানে আসেননি। কেন এসেছেন সেটা বলে আমার রাস্তা ছাড়ুন। আজমল হোসেন অবাক দৃষ্টিতে তাকিয়ে বললেন, এ কি ভাষায় কথা বলছিস তুই আমার সাথে? আমি তোর বাবা। তপা তাচ্ছিল্য হেসে বলল। ভাগ্যিস মনে করালেন, আমার তো মনেই ছিল না। আজমল হোসেন রেগে গেলেও মুখ দেখে তা বোঝা গেল না। মৃদু আওয়াজে বললেন, বাড়ি চল, অনেক বাইরে বাইরে থাকা হয়েছে। আমার তো একটা কর্তব্য আছে, মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে হবে। আমি তোর বিয়ে ঠিক করেছি। তপা যেন আকাশ থেকে পড়ল। কিঞ্চিত সময় পরে শরীর কাঁপিয়ে হেসে উঠল। মুখে হাসি নিয়েই বলল, আপনার কেন মনে হলো আপনি বলবেন আর আমি শ্বশুর করে আপনার সাথে চলে যাব? আজমল হোসেন দাঁতে দাঁত চেপে বললেন, কারণ আমি তোর বাবা। তপা শক্ত গলায় বলল, সেটাই সবচেয়ে বড় দুর্ভাগ্য আমার। আমার ক্ষমতা থাকলে আপনার দেয়া জীবনটাও আমি বের করে দিতাম। আপনার যতটুকু রক্ত আমার শরীরে বইছে সবটুকু গুনে গুনে ফোটায় ফোটায় হিসেব করে বের করে দিতাম। কিন্তু আফসোস, সেটা করতে গেলে আমার মায়ের অস্তিত্বটুকুও বিলীন হয়ে যাবে।
আমার ঘেন্না করে নিজের শরীরের রক্তের উপর, শুধুমাত্র তা আপনার থেকে পাওয়া বলে। তারপরেও মনে হচ্ছে আমি আপনার সাথে যাব। তপার বলা কথাগুলো না শুনতে পেলেও পলক এসে তপার রাগান্বিত মুখশ্রী দেখতে পেল। অতিরিক্ত রাগের দরুন তপা কেঁপে কেঁপে উঠছে। পলক দ্রুত পায়ে এগিয়ে এসে তপার দুবাহু ধরে আগলে নিল। মুখ ঘুরিয়ে গালে হাত রেখে বলল, কি হয়েছে? শান্ত হও। তপা কিছু বলতে চাইলেও কথা জড়িয়ে গেল। মূলত পলককে দেখে রাগের সাথে সাথে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে তার। চাইলেও স্পষ্ট কিছু বলতে পারল না। পলক মৃদু স্বরে বলল, আগে শান্ত হও, পরে শুনছি। পলক তপাকে রেখে পাশের দোকান থেকে পানি এনে দিল। তপা একটুখানি গলধকরণ করে নিজেকে শান্ত করল। পলক তপার গালে হাত রেখে বলল, এখন বলো কি হয়েছে? এতক্ষণ নীরবে সবটা পর্যবেক্ষণ করলেও এখন হুঙ্কার ছাড়ল আজমল হোসেন। তপার কথাগুলো হজম করতে কিছুটা সময় লাগলো তার। তার আগেই কোত্থেকে পলক এসে ঝড়ের গতিতে এত কিছু করে ফেলল যে তিনি কথাই বলতে পারলেন না। আজমল হোসেন শক্ত গলায় বললেন, আমার মেয়েকে ছোঁয়ার সাহস কি করে পাচ্ছ তুমি ছেলে? পলক চমকালো। মুহূর্তেই বুঝে গেল ইনি তপার বাবা, তার শ্বশুর মশাই। পলক কিছু বলার আগেই তপা মুচকি হাসলো। পলক তপার দিকে তাকালো। তপাকে হাসতে দেখে আর কিছু বলল না। যা বলার সেই বলুক, এটা ভেবে চুপ রইল। তপা পলকের হাতে নিজের হাত রেখে বলল, আমার মা মারা যায় তখন আমার কত বছর আপনি জানেন? আজমল হোসেন কিছু বললেন না, তিনি হিসেব করতে ব্যস্ত। তপা তা ছেল হাসলো, মলিন কণ্ঠে বলল, 9 বা 10। মামার কাছে চলে গিয়েছি সেই বয়সেই। কিন্তু সেই দিনের পর আপনি খোঁজ নিয়েছিলেন আমার একবারও? মার খেয়ে রক্তাক্ত হয়ে বের হয়ে যাওয়ার পর আদৌ আমি বেঁচে আছি নাকি মরে গেছি তার খেয়াল ছিল আপনার? ছিল না তো। আপনি তখন আপনার দ্বিতীয় স্ত্রীর সাথে ব্যস্ত ব্যস্ত নতুন সংসারে। কই, আমি তো অভিযোগ করিনি কখনো। আপনার সংসারের এক কোণে আমি থাকতে চেয়েছিলাম, কারণ সেখানে আমার মায়ের ছোঁয়া ছিল। আমার মায়ের সাজানো সংসারে অন্য এক মহিলাকে দিব্যি জায়গা দিয়ে দিলেন আপনি। অথচ আমার জায়গা রান্নাঘরের কোনায় হলো, সেখানেও হলো না। মা আমার সাথে চলে যাওয়ার পরেও আপনি একবার গিয়ে বলেননি আপনার সাথে ফিরে আসতে? বলবেন কেন? আপনার নতুন সংসারে আমি ছিলাম উটকো ঝামেলা মাত্র। দিনের পর দিন, রাতের পর রাত আমি ভয়ে সিটিয়ে থেকেছি। খারাপ ছোঁয়া সইতে না পেরে 1000 বার বাবা বাবা বলে চেঁচিয়েছি, কেঁদেছি। কোথায় ছিলেন তখন আপনি? কোথায় ছিলেন? আপনার আপনার কর্তব্য কোথায় ছিল তখন, যখন ছোট্ট শরীরটা একটা নিরাপদ জায়গার অভাবে প্রতি রাতে ধুকে ধুকে মরছিল? তখন কোথায় ছিল আপনার কর্তব্য? বড় হয়েও যখন হায়নার দৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে পারিনি, গুমড়ে গুমড়ে কেঁদেছি। কোথায় ছিলেন তখন আপনি? আপনার দায়িত্ব কোথায় ছিল তখন? আপনার স্ত্রীর আঁচলের তলায়? এখন আপনি কর্তব্য দেখাতে এসেছেন, বিয়ে দিতে এসেছেন। আমার স্বামীর ছোঁয়া নিয়ে আপনি প্রশ্ন তুলছেন। লজ্জা করছে না একবারও? আয়নায় নিজেকে দেখে ঘেন্না লাগে না আপনার? আমার ইচ্ছে করে জায়নামাজে বসে 2 হাত তুলে আল্লাহকে বলি, আপনার মতো মানুষকে যেন তিনি বাবা হওয়ার সুখ থেকে বঞ্চিত করেন। কিন্তু করতে পারি না, কারণ কি জানেন? আমার শরীরে আপনার পচা রক্তের সাথে আমার মায়ের বিশুদ্ধতম রক্ত বইছে। আপনি যাকে নিয়ে প্রশ্ন তুলছেন, যার ছোঁয়ার সাহস নিয়ে কথা বলছেন আপনি, সে আমার স্বামী, আমার জীবনের একচ্ছত্র অধিকার। বুঝতে পেরেছেন আপনি, নাকি আরো বুঝিয়ে বলতে হবে? আজমল হোসেন কিছুক্ষণ থম মেরে রইলেন। পলক অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। তার কৃষ্ণময়ী এভাবে কথা বলতে পারে জানা ছিল না তার। অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে হয় না তপা। গম্ভীর গলায় এহেন কথা শুনে তপা চোখ পিট করে তাকিয়ে বলল, কেউ অভিভাবক? আপনি? লজ্জা করছে না বলতে? যে সত্যিকারের অভিভাবক সে অনুমতি দিয়েছে। তার নামে আমার মা ডাকটা 2 বার উচ্চারিত হয়। সে আমার মামা। মামা থাকতে যে 2 বার মা উচ্চারণ করতে হয়, সেটা ওই লোকটার কাছেই বুঝতে পেরেছি আমি। তাই অভিভাবক হওয়ার অধিকার একমাত্র তার। আপনি জন্মদাতা হয়েও পারেননি, তা তিনি মামা হয়েই করেছেন। এই অভিভাবক হওয়াটা তারই সাজে। আজমল হোসেন কিছুক্ষণ নীরবে ভাবলেন, নরম গলায় বললেন, তুই একে ডিভোর্স দিয়ে দে। আমি যার সাথে বিয়ে ঠিক করেছি তাকে বিয়ে কর। সারা জীবন আমার কাছে থাকতে পারবি। পলক রক্ত চক্ষু করে তাকালো। তপা চেঁচিয়ে উঠল, বলল, খবরদার মিস্টার আজমল হোসেন, যা উচ্চারণ করেছেন তা শব্দ পর্যন্তই থাক। চাওয়াগুলো নিজের ভেতরেই কবর দিয়ে দিন। আজমল হোসেন পলকের দিকে এক নজর তাকালো। পরক্ষণেই তপার দিকে তাকিয়ে বলল, এই ছেলেটা তোকে ভালো রাখতে পারবে না। তপা হাসলো, তার ছেলের হাসি। হাসতে হাসতেই বলল, তো কে রাখতে পারবে? আপনার পছন্দ করা ছেলে? তা কে সে?
আজমল হোসেন যেন একটু সাহস পেলেন, দ্রুত বললেন, তোর নতুন মায়ের ভাইয়ের ছেলে আমার সাথেই থাকে। বাহ, নিজের ঔরসজাত সন্তানের আশ্রয় হতে পারলেন না, অন্যের সন্তানের দায়িত্ব ঠিকই নিতে পারছেন। আপনাকে তো বাঁধিয়ে রাখার মতো পিতা মনে হচ্ছে, ইচ্ছে করছে বাঁধিয়ে রাখতে, কিন্তু আফসোস আমার সেই ক্ষমতাটা নেই। আজমল হোসেন তাড়া দিয়ে বললেন, করবি বিয়ে? দিবি একে ডিভোর্স? তপা পলকের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আপনার বউয়ের বিয়ের সম্বন্ধ এসেছে, আপনি কিছু বলুন মিস্টার তাজওয়ার। পলক নীরবে হাসলো, কিছু বলল না, কেবল দেখতে থাকলো একের পর এক ঘটনা, শ্রবণ করতে থাকলো বিষাক্ত উক্তিগুলো। তা কোন স্বার্থ লুকিয়ে আছে এই বিয়ে ঠিক করার পেছনে? আর কে বলেছে আমি আপনার কাছে থাকতে চাই? আমি তো আপনার মুখটাও দর্শন করতে চাই না। নিজের উপর ঘেন্না হয় আমার, পিতার জায়গায় আপনার নামটা বসাতে চরম লজ্জা হয় আমার। মন চায় খাতা ছিঁড়ে ছুঁড়ে কলম ভেঙে চড়ে চলে যাই আমি, যেখানে কেউ জানতে চাইবে না কোন বিশ্বাসঘাতকের রক্ত বইছে আমার শরীরে। আজমল হোসেন অবাক চোখে তাকালো, এতক্ষণ শান্ত কণ্ঠে কথা বললেও এখন দ্রুত তপার কণ্ঠের স্বর পরিবর্তন হচ্ছে, তীব্র হচ্ছে কণ্ঠনালীর ছাঁচ। পলক বাবা মেয়ের মাঝে কথা বলতে চাইছে না, কিন্তু এখন আর উপায় না পেয়ে তপার দুবাহুতে হাত রেখে বলল, অনেক কথা হয়ে গেছে, আর নয়, চলো বসে যাবে। আজমল হোসেনের দিকে ফিরে মৃদু হেসে ঠান্ডা গলায় বলল, শ্বশুরমশাই চাইলে সুস্থ সবল মন নিয়ে একদিন মেয়ের সামনে আসবেন, প্রয়োজনে আমি নিয়ে আসবো আমার বাড়িতে, মন ভরে দোয়া করে যাবেন, কিন্তু ভুলে ডিভোর্স নিয়ে আর মাথা খাটাবেন না। আমি কিন্তু মোটেও ভালো মানুষ নই, বিশ্বাস না হলে মেয়েকে জিজ্ঞেস করে নেবেন। আসছি, ভালো থাকুন। পলক যেতে চাইলেও তপা ঠায় দাঁড়িয়ে রইল। আজমল হোসেন তখনও অবাক চোখে পলকের দিকে তাকিয়ে, শান্ত গলায় কি সুন্দর শাসিয়ে গেল ছেলেটা, হজম করতে সময় লাগছে। পলকের দিকে তাকিয়ে তপা মৃদু স্বরে বলল, আপনি বাইকের কাছে যান, আমি 2 মিনিটে আসছি। পলক মাথা নেড়ে চলে গেল। তপা শান্ত কণ্ঠে বলল, আমি জানি না আমার মা কি করে মারা গেল। এত দুঃখের মাঝেও যে মানুষটা প্রাণ খুলে হাসতে পারতো, সে কখনো হার্ট অ্যাটাকে এত দ্রুত মারা যেতে পারে না। আমি জানি না আপনিই দায়ী কিনা আমার মায়ের হারানোর জন্য। সরাসরি দায়ী না হলেও আপনিই দায়ী আমার কাছে। আপনার জন্যেই আজ আমি এতিম। আমি চাইবো আপনি আর কখনো আমার সামনে না আসুন। আমি কখনো জানতে চাইনি আপনার দ্বিতীয় স্ত্রীর সন্তান, আপনার ঔরসজাত সন্তান আমার থেকে বয়সে বড় কি করে হলো। কখনো জানতে চাইনি দিনের পর দিন কি নিয়ে আমার মায়ের সাথে ঝগড়া হতো। কখনো জানতে চাইনি কেন কারণে অকারণে আমার মায়ের গায়ে হাত তুলতেন আপনি। জানতে চাইনি আমি কখনো। এটাও জানতে চাইনি কেন আমার মা তার প্রাণপ্রিয় বান্ধবীকে সহ্য করতে পারতো না। সে কি আগেই বুঝতে পেরেছিল তার মৃত্যুর মাস যেতে না যেতেই আপনি তার বান্ধবীকে বিয়ে করে নিয়ে আসবেন, দিয়ে দেবেন তার সাজানো সংসার? নাকি বিয়ের পাটটা আগেই চুকিয়ে নিয়েছিলেন মিস্টার আজমল হোসেন? না, আমি কোনো কৈফিয়ত চাই না, দরকার নেই আমার চাওয়ার, আর না আছে এসব শোনার কোনো চাহিদা আমার। শুধু এতটুকু জেনে রাখুন, আমার মায়ের সাথে সাথে আমার বাবাটাও মরে গেছে। আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে একজন বিশ্বাসঘাতক প্রতারক। সে আমার বাবা নয়, হতেই পারে না। তাই দয়া করে আমার সামনে এসে ভালো মানুষ সাজার নাটকটা একদম করবেন না। বাবা হওয়ারও চেষ্টা করবেন না। আজ থেকে আমি মনে প্রাণে চাইবো আপনার মতো মানুষকে আল্লাহ যেন বাবা হওয়ার সুযোগ থেকে, সুখ থেকে বঞ্চিত করেন। সারা জীবন হাহাকার করায় একটা বার বাবা ডাক শোনার জন্য। তাজমহল পেরিয়ে উপরে যাওয়ার সিঁড়িতে পা বাড়াতেই পলক মৃদু স্বরে ডাকল, তিয়াশা। তপা পেছন ফিরল, পলকের সামনে গিয়ে বলল, বলুন। পলক আমতা আমতা করল, কিঞ্চিত সময় পর নিচু গলায় বলল, আজ এখান থেকে যাবে? তপা মৃদু হেসে বলল। তাজমহলে? পলক মাথা নাড়ল। ফ্রেশ হয়ে আসি। পলক আবার মাথা নাড়ল, তবে এবার সম্মতি জানাতে নয়, বরং অসম্মতি জানিয়েছে সে। তপা হাসল, বলল, আচ্ছা ঠিক আছে, জামা কাপড় নিয়ে আসি। তাছাড়া আরও প্রয়োজনীয় কিছু জিনিস আনতে হবে। আপনার মেল কসমেটিক্স তো আমি ব্যবহার করতে পারবো না। যাব? পলক সম্মতিসূচক চাহনিতে তাকায়। তপাও গটগট করে হেঁটে চলে গেল চিলেকোঠায়। মিনিট 5 পর তপা হাতে দুটো শপিং ব্যাগ নিয়ে তাজমহলে প্রবেশ করল। ভাঙা পা নিয়ে যে রুমে থেকেছিল সে রুমে বিছানার উপরে ব্যাগগুলো রেখে ওয়াশরুমে ঢুকে পড়ল। ফ্রেশ হয়ে এসে দেখল টেবিলে 2 কাপ রং চা। তপা মুচকি হাসল। ফুপিয়ে কান্নার দরুন মাথাটা ভার ভার লাগছে তার। চাটা ভীষণ দরকার ছিল। মনে মনে কৃতজ্ঞতা জানিয়ে চুমুক দিল চায়ের কাপে।
ভালো লাগায় চোখ বন্ধ করে ফেলল। পলক এসে কাপ নিয়ে বিছানায় বসে বলল। তিয়াশা, ঠিক আছো? তপা মৃদু স্বরে বলল। ঠিক না থাকার কথা ছিল। পলক কিছু বলল না, পরপর চুমুক দিল কাপে। তপা পুনরায় বলল। এসব আমার গা সওয়া হয়ে গেছে, আর ভেঙে পড়ি না। পলক মৃদু স্বরে বলল। তুমি কেঁদেছো কেন? তপা চোখের করে জল নিয়ে বলল। চোখ যে বাধা মানে না, কথা শোনে না, শুধু শুধু জল গড়িয়ে পড়ে। মিস্টার তাজওয়ার একটা কথা দিবেন আমায়? পলক ভ্রু কুঁচকে তাকালো, বলল। কি? তপা মৃদু হেসে বলল। আপনি ভালো বাবা হবেন, পৃথিবীর সবচেয়ে ভালো বাবা, আমি মরে গেলেও। পলক করুণ গলায় বলল। আমি পাগল হয়ে যাব। তপা রান্নাঘরে টুংটাং আওয়াজ তুলে রান্না করতে ব্যস্ত। পেছন থেকে পলক একটা কাগজ এগিয়ে দিল। তপা আর চোখে তাকিয়ে বলল। কি? নিজে খুলে দেখো। তপা কাগজটা হাতে নিল, ভাঁজ খুলে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। পলক আওয়াজ তুলে বলল। ক্যান আই কিস ইউ? তপার মনে পড়ে গেল প্রথম দিনের কিছু কথা। ঠোঁটের কোণে ফুটে উঠল দুষ্টু হাসি। পলকের দিকে ফিরে দুষ্টু হেসে বলল। কোন ইয়ার? পলক মাথা চুলকে হাসলো, বলল। ফার্স্ট ইয়ার, তবে 1 সপ্তাহ আগে বিয়ে করেছে। তপা শব্দ করে হাসতে চেয়েও গিলে ফেললো হাসিটুকু। গম্ভীর কণ্ঠে শোধালো। কোথায় কিস করতে চান, গালে নাকি ঠোঁটে? বলেই ঠোঁট পাউট করে দেখালো। পলক ঠোঁট কামড়ে হাসলো। তপার হৃদয় কাঁপিয়ে দিতে নিচু হয়ে কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল। আবুদ মস্তক। তপা চোখ খিচে বন্ধ করে ফেললো। কাঁপতে লাগলো সর্বাঙ্গ। দ্রুত পেছন ফিরে রান্নায় মনোযোগী হতে চেষ্টা করলো। কাপা হাতে খুন্তি নাড়িয়ে যাচ্ছে অনবরত। পলক সেদিকে তাকিয়ে নীরবে হাসলো। মেয়েটা এতটাই লজ্জা পেয়েছে যে বোধশক্তি হারিয়ে ফেলেছে। খালি কড়াইয়ে খুন্তি নাড়ছে। তপাকে আরও একটু অপ্রস্তুত করতে পলক এগিয়ে গেল। গা ছুঁই ছুঁই করে দাঁড়ালো, কানের কাছে ফু দিল। তারপর গোটা শরীর কেঁপে উঠল। হাত দুটো মুঠো করে ধরল। পলক আরও একটু এগিয়ে ঠোঁট ছুঁয়ে দিল কানের লতিতে। তপা বোধহয় ঝাঁকুনি দিয়ে উঠল। সরল না পলক, পরপর ছুঁয়ে দিল কয়েকবার। তপা অস্পষ্টে কিছু বলতে চাইল, সেদিকে নজর দেওয়ার আগেই চোখ আটকে গেল তপার কানের খানিকটা নিচে। শ্যামবরণ ঘাড়ের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে খুচরো চুল। ফু দিয়ে সেগুলো সরিয়ে দিল। তপা আরও শক্ত হয়ে দাঁড়ালো। কেঁপে কেঁপে উঠতে লাগলো বারবার। পলকের হয়তো মাথায় নেশা চড়ে গেছে। মুখ এগিয়ে নিয়ে ছোট ছোট করে চুমো এঁকে দিল। পেটের ওপর নিজের পুরুষালী শক্ত হাত চেপে টেনে মিশিয়ে নিল নিজের সাথে। তপা পলকের হাতের ওপর হাত রেখে চেপে ধরল। পলক পুনরায় ঠোঁট ছোঁয়াতেই দৃঢ় করল হাতের বাঁধন। নখ বসে গেল ফর্সা হাতে। পলকের সেদিকে খেয়াল নেই, সে ব্যস্ত নিজের কর্মে। ছোট ছোট চুমুক কিছুক্ষণেই পরিবর্তন হলো গভীর মাদকতায়। স্পর্শ গভীর থেকে গভীরতম হতেই তপা পেছন ফিরে ঝাপটে জড়িয়ে ধরল মানুষটাকে। মুখ লুকিয়ে ফেলল তার চওড়া বুকের গভীরে। আচমকা এমন হওয়ায় পলকের নেশা ছুটে গেল। ঘোর থেকে টেনে বের করে আনলো নিজেকে। পরক্ষণেই তপার পিঠের ওপর দৃঢ় করল নিজের দুহাতের বাঁধন। धागे तोड़ लाओ चांदनी से नूर के, घूंघट ही बना लो रोशनी से नूर के, शर्मा गई तो आगोश में लो, सांसों से उलझी रही मेरी सांसें, भूल हल्के हल्के, भूल हल्के हल्के, होठ से हल्के हल्के, बोल हल्के। বারান্দায় পা মেলে বসে গভীর মনোযোগ দিয়ে হৃদয়ে ঝংকার তোলা সুরে গা ভাসালো তপা। এক একটা শব্দ শ্রবণেন্দ্রিয় হয়ে সোজা হৃৎপিণ্ডে গিয়ে ধাক্কা মারছে, হামলে পড়ছে, নরম মাংসপিণ্ডকে ক্ষত বিক্ষত করছে। তপা অনিমেষ চেয়ে রইল। এই গানটা সে দ্বিতীয়বার শুনল। প্রথমবারেও বক্ষস্থলে ঠিক এভাবেই কাঁপন ধরেছিল। তবে তখন সে ছিল অচেনা মানুষ। সম্পূর্ণ অচেনা নয়, খানিকটা চেনা, খানিকটা পরিচিত, বাকি পুরোটাই অচেনা খোলসে আবৃত একটি পদার্থের ন্যায়। তবে আজ লোকটা পরিচিত, সবচেয়ে আপনজন, সবচেয়ে কাছের। সুরের ঝংকার শেষে পলক চোখ পিট পিট করে তাকালো তপার দিকে। মৃদু আওয়াজ তুলে ডাকল, কৃষ্ণময়ী। তপা তাকালো না পলকের দিকে। রান্নাঘরের ঘটনার পর তপা পলকের চোখে চোখ মেলাতে পারছে না। লজ্জারা ঘিরে রেখেছে তাকে। বাইরে নজর রেখেই বলল, হুম। তপা কেঁপে উঠল, কিছু বলল না, তবে মনটা প্রশান্তিতে ভরে গেল।
পলক আবারও বলল, আমার সাথে বুড়ো হবে? বলো না কৃষ্ণময়, হবে আমার সাথে বুড়ো? তোমার টান টান চামড়ায় যখন বার্ধক্যের ছাপ পড়বে তখন আমি মুক্ত হয়ে তাকিয়ে থাকবো, ঠিক এখন যেভাবে আছে। তপা মুখ তুলে তাকালো। পলকের চাহনি দেখে গাল গরম হয়ে উঠল তার। দ্রুত উঠে রুমে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। পলক বাঁ হাত বাড়িয়ে তপার হাত টেনে আটকে দিল। হ্যাঁচকা টানে পুনরায় জায়গায় বসিয়ে দিতে চাইল, কিন্তু সামলাতে না পেরে তপা গিয়ে পড়ল পলকের উরুর উপর। আবার চলে যেতে চাইলে পলক কোমর আঁকড়ে ধরে রাখল। কোলের উপর বসে তপা চলে যাওয়ার জন্য ছটফট করছে। পলক অপলক চেয়ে আছে তপার মুখের দিকে। চাহনি সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে ফেলল তপা। পলক নিচু গলায় বলল, তাকাও। তপা তাকালো না, তবে কেঁপে উঠল এত কাছ থেকে পলকের কণ্ঠ শুনে। কোমরে রাখা হাতটা স্লাইড করে চেপে ধরতেই তপা পলকের হাত ধরে ফেলল। পলক তখনও তপার বন্ধ চোখের দিকে তাকিয়ে মুখ এগিয়ে চোখের পাতায় ছুঁয়ে দিল। তপার হাত পলকের কাঁধ খামছে ধরল শক্ত করে। টি শার্ট পেরিয়ে ক্ষত বিক্ষত করে দিচ্ছে কাঁধের চামড়াটুকু। সেদিকে খেয়ালই নেই দুজনের কেউই। এক হাত গির্বাদেশে গড়িয়ে আঙুল ছুঁয়ে দিল তপার অধরে। মৃদু কম্পনরত ঠোঁটের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল পলক। তপা পিটপিট করে তাকালো। পলকের চোখ তখন নেশাগ্রস্ত যুবকের ন্যায়। চিবুকে ঠোঁট ছুঁয়ে গভীর আকুতি নিয়ে মৃদু স্বরে বলল, একটুখানি যান প্লিজ। তপা আবারও চোখ বন্ধ করে ফেলল। পলকের আঙুল তখন তপার কম্পনরত অধরে ছুঁয়ে দিতে ব্যস্ত। পলক এগিয়ে গেল, ঘুচিয়ে দিল দুজনের মধ্যকার দূরত্ব। ছুঁয়ে গেল অধরের সাথে অধর, একবার, বারবার, বহুবার। বাবা, আমি বিয়ে করতে চাই। মোর্শেদুল হক ছেলের মুখে সরাসরি বিয়ের কথা শুনে অবাক হলেন। ভ্রু কুঁচকে বললেন, বিয়ে করবি ভালো কথা, তা কাকে করবি শুনি? এক মুহূর্ত দেরি করল না সিজান, তৎক্ষণাৎ বলল, পৃথাকে। হাজেরা বেগম পাশেই ছিলেন, অবাক হয়ে বললেন, আমাদের পৃথা। সিজান মাথা নাড়ালো। মোর্শেদুল হক বললেন, ছেলে মেয়েদের কোনো খবর তুমি রাখো না, এমনকি তোমার ছেলে যে এতগুলো বছর ধরে মরণ যন্ত্রণা সহ্য করছিল সেটাও তুমি জানো না। তপা না হয় অন্য মেয়ে ছিল, কিন্তু সিজান তো তোমার নারী সেরা ধন, তার প্রতিও তুমি সঠিক কর্তব্য পালন করতে পারোনি। তোমার আছে কেবল ভাইয়ের চিন্তা, একদিন তুমি পস্তাবে, মিলিয়ে নিও আমার কথা। হাজেরা বেগম কিছু বুঝলেন না। প্রশ্ন করতে চাইলে সিজান থামিয়ে দিয়ে বলল, এত কথা রাখো মা, খালামণিকে বলো তুমি বিয়ের কথা, ভাইয়াকেও বলো, বলবে কাল আমরা যাব কথা বলতে। হাজেরা বেগম অবাক হয়ে বললেন, এত তাড়াহুড়ো কেন তোর? ধীরে সুস্থে বলি। মোর্শেদুল হক স্ত্রীর দিকে বিরক্তির চাহনি দিয়ে বললেন, তুমি বলবে, নয়তো ফোন আমাকে দাও, আমি বলছি। হাজেরা বেগম ভেঙচি কেটে চলে গেলেন কথা বলতে। এই পিথাগোরাসের উপপাদ্য শুনতে পাচ্ছিস? বিয়ের জন্য তৈরি হবে আদব মেয়ে, এক্ষুনি তোর কানেও খবর যাবে। মা কল দিয়েছে খালামুনিকে, কাল হয়তো যাবো তোকে চাইতে। একবার বিয়ে হোক, তোর বিয়ের শখ আমি মিটিয়ে দিব। অসভ্য মেয়ে, আমাকে নির্লজ্জের মতো বাবাকে বলতে হলো বিয়ের কথা। এর শাস্তি তো তুই পাবি। পৃথা খিলখিলিয়ে হেসে উঠল। সৃজান কৃত্রিম রাগ দেখিয়ে বলল, দাঁত বার করে হাসছিস তো? তোর সাদা দাঁতগুলো আমি সারাশি দিয়ে গুনে গুনে তুলে ফেলবো। পৃথা হাসি থামিয়ে বলল, তাহলে আমি খাবো কি করে? খাবার চিবিয়ে খেতে হবে না? কেন, আমি চিবিয়ে দিব, তুই খাবি। ইয়া, দূরে গিয়ে মরো তুমি। সৃজান শব্দ করে হেসে ফেলল। এরপর চলতে থাকলো হাজারো কথা, চলতে থাকলো খুনসুটিময় ভালোবাসা। তপা দরজা বন্ধ করে বসে আছে অনেকক্ষণ। পলক বিছানায় আধশোয়া হয়ে অপেক্ষা করছে দরজা খোলার, কিন্তু কাঙ্ক্ষিত মুহূর্ত কতক্ষণে আসবে জানে না সে। এদিকে পেটে তার ইঁদুর দৌড়াচ্ছে খিদেতে। বাধ্য হয়ে উঠে বসল সে। ধীর পায়ে এগিয়ে গেল বন্ধ দরজার দিকে। দুবার নক করলো, ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। পলক গলা বাড়িয়ে ডাকলো, তবুও তপা উত্তর দিল না। ঠায় বসে আছে বিছানায় পা ঝুলিয়ে। তিয়াসা, বাইরে এসো, ক্ষুধা পেয়েছে তো আমার। তপা নড়ে চড়ে বসলো। 11টা বাজতে চলল, ক্ষুধা লাগাটাই স্বাভাবিক। বিছানা থেকে পা মেঝেতে নামতেই আবারও ভেসে এলো পলকের কণ্ঠস্বর, আর কিছু করবো না তো, বাইরে এসো। তপা হেসে ফেলল। মৃদু পায়ে এগিয়ে গেল দরজার দিকে। খুট করে শব্দ করে খুলে ফেলল দরজাটা।
দৃশ্যমান হলো পলকের অবয়ব। পলক তাকালো তপার মুখশ্রীতে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তপা। পলক আর ঘাটালো না, নিঃশব্দে গিয়ে দরজাটা তালাবদ্ধ করে দিল। তপা অবাক হয়ে তাকালো। পলক মুচকি হেসে এক ভ্রু উঁচিয়ে বলল, এখন কি করবে? কোথায় যাবে? তপা অসহায় মুখ করে তাকালো। পলক শব্দ করে হাসল। তপাকে ডাইনিংয়ে নিয়ে যেতে উদ্যত হয়ে বলল, নিশ্চিন্তে খাবে, চলো, আর কিছু করবো না। পরের দিন সকালবেলা তপা বিছানায় বসে ফোন ঘাঁটছে। পলক ঘুমিয়ে আছে তখনও। মোবাইল স্ক্রিনে পৃথার নাম্বার ভেসে উঠতে দেখে মুচকি হেসে ফোন কানে তুলে নিল। পৃথা একটু কথা বলেই মায়ের কাছে ধরিয়ে দিল। আয়শা কুশলাদি বিনিময়ের পর বলল, তপা মা, চলে আসিস তো সকাল সকাল। পৃথাকে দেখতে আসবে, বলতে পারিস বিয়ে ঠিক করতে আসবে। তপা চমকে উঠল। পৃথার বিয়ে হয়ে গেলে ভাইয়ের কি হবে ভেবে। তপাকে চুপ থাকতে দেখে আয়শা আবারও বলল, কিরে, আসবি তো? তা আসবো, কিন্তু আন্টি পৃথা বিয়েতে রাজি? আয়শা মুচকি হাসলেন। তপার কণ্ঠ শুনে মেয়ে তার বান্ধবীর জন্য চিন্তায় পড়ে গেছে বুঝতে পারলেন, কিন্তু তিনি সেটা তপাকে বুঝতে না দিয়ে বললেন, রাজি হবে না কেন? সিজান ভালো ছেলে, পৃথাকে নিশ্চয়ই ভালো রাখবে। তপা অবিশ্বাস্য সুরে বলল, ভাইয়ের সাথে বিয়ে হবে? কেন, তুই রাজি না? তপা উচ্ছ্বাসিত হয়ে বলল, 100 বার রাজি আন্টি, আমি কিছুক্ষণ পরেই চলে আসবো। আয়শা হাসলেন, বললেন, আচ্ছা তাহলে রাখি, পলককেও তো বলতে হবে। ও কি তোর ওখানে? তপা লজ্জা পেল, মিনমিনে গলায় বলল, হ্যাঁ আন্টি, ঘুমোচ্ছে। আয়শা প্রসন্ন হলেন, বললেন, ডেকে দিবি নাকি পরে কল দেব? তপা ফোন হোল্ড করে রেখে মৃদুস্বরে ডাকলো পলককে। দুবার ডাকতে চোখ পিটপিট করে তাকালো। ঘুম জড়ানো গলায় বলল, এখনো ডাকছো কেন বউ? রাতে ঘুমাতে পারিনি আমি, ঘুমোতে দাও। তপা ভ্রু কুঁচকে বলল, রাতে ঘুমোতে পারেননি কেন? কোন গোয়ালে চুরি করতে গিয়েছিলেন গরু? পলক হাত টেনে শুইয়ে দিল। আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলল, বউয়ের ঘুমোতে মুখশ্রী দেখতে ব্যস্ত ছিলাম। বউ তো আর আমার যন্ত্রণা বোঝে না, সে তো পুরোপুরি ঘুমাচ্ছিল। আমি বেচারা ঘুম ফেলে বউ পাহারা দিচ্ছিলাম। তপা নিজেকে ছাড়াতে চেষ্টা করে বলল, আন্টি কল দিয়েছে, লাইনে আছে, আপনি কথা বলুন, তারপর এসব জড়াজড়ি করুন প্লিজ। পলক শুনল, তবে তপাকে ছাড়ল না। হাত বাড়িয়ে ফোন এনে কথা বলল। জানালো দুপুরের আগেই চলে আসবে দুজনে। ফোন রেখে নজর দিল তপার দিকে। তপা চোখ পিটপিট করে বলল, কি? পলক ঠোঁট কামড়ে হাসল, বলল, জোরাজোরি করবো। পৃথার রুমের বেহাল দশা। রেডি হওয়ার চক্করে পুরো বিছানার নাজেহাল অবস্থা করে ফেলেছে পৃথা। তপা মাথায় হাত দিয়ে চেয়ারে বসে। পৃথা কিছুক্ষণ পর পর তপার সামনে ঘুরে ফিরে দেখিয়ে বলছে, দেখো তো সুন্দর লাগছে না? তপা কেবল মাথা নাড়িয়ে সায় জানাচ্ছিল, কিন্তু শেষবার মলিন গলায় বলল, ভাই যদি তোর রুমের এই অবস্থা দেখে তোকে রেখেই পালাবে। ভাই কিন্তু প্রচন্ড গোছানো স্বভাবের। পৃথা মলিন হেসে বলল, আমিও তো গুছিয়ে রাখি সব, কিন্তু আজ কিভাবে যেন অগোছালো হয়ে গেছে। তপা হাসল। মেয়েটা এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছে না। 3 বছরে মেয়েটা নিজের অস্তিত্বই হারিয়ে ফেলেছিল। নিজের চঞ্চলতা ভুলে শান্ত হয়ে গিয়েছিল, জিন্দা লাশের মতো। তপা কাজল নিল 20 আঙ্গুলে। পৃথার কানের পেছনে কাজল ছুঁয়ে বলল, আমার বাচ্চাটা সুখে যেন কারো নজর না লাগে। পৃথা হাসল, 2 হাতে জড়িয়ে ধরল, সাথে সাথে ছেড়েও দিল। চোখ ছোট ছোট করে বলল, তোর শরীর থেকে মেল পারফিউমের ঘ্রাণ আসছে কেন? তপা লাজুক হাসল, মাথা এদিক ওদিক ঘুরিয়ে লজ্জা থেকে নিজেকে আটকে রাখতে চাইল। পৃথা আবারও বলল, এটা পলক ভাইয়ের পারফিউমের ঘ্রাণ। তপা মৃদু স্বরে বলল, হ্যাঁ, কি হয়েছে বলতো? আমি আমার পারফিউম খুঁজে পাচ্ছিলাম না, তাই নিচে এসে ওনাটা লাগিয়েছি। পৃথা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তুই আবার কবে থেকে পারফিউম দিস? তপা হার মানার ভঙ্গিতে বলল, আমা মাফ করো আমায়। আমি রেডি হওয়ার পর উনি এসে জড়িয়ে ধরেছিল, মাত্রই পারফিউম লাগিয়েছিল, তাই ঘ্রাণ আমার জামায়ও লেগে গেছে। বুঝতে পেরেছিস? আর মাথা খাবি না আমার, চুপচাপ বসে থাক। পৃথা কিছু বলতে চাইল। তপা আঙুল উঁচিয়ে বলল, নো মোর কোশ্চেন। রান্নাঘর থেকে পৃথার রুমে যাওয়ার জন্য পা বাড়ায় তপা। কিছু দূর চলেও যায়, কিন্তু অদূরেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মামুনকে আসতে দেখে তপা থমকে দাঁড়ায়। তপা ভাবেও নি এভাবে অতীতের কাঁটা বর্তমানে এসে ফুটবে। তপা পেছন ফিরে চলে যেতে শুরু করলো।
আবার ভাবলো কতদিন এভাবে লুকিয়ে থাকবে, পালিয়ে বেড়াবে ভয় পেয়ে। নিজের ট্রমাটিক সিচুয়েশন থেকে অতি দ্রুত বের হতে হবে। পলককে একটা সুস্থ দাম্পত্য জীবন উপহার দিতে হবে। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ছাড়ল তপা। নিজেকে শক্ত করে সামনে ফিরল, আবার বড় বড় পা ফেলে এগিয়ে যেতে শুরু করলো। আর কয়েক কদম এগিয়ে গেলে মুখোমুখি হবে সে বিকৃত মস্তিষ্কের লোকটার। ঠিক সেই মুহূর্তে পলক এসে তপার বাহু আঁকড়ে ধরল, এক হাতে জড়িয়ে নিল নিজের সাথে। মামুন হিংস্র দৃষ্টিতে তাকিয়ে রইল পলকের হাতের দিকে। পলক তপার চোখে চোখ রেখে সাহস সঞ্চার করল। তপা অসহায় চোখে তাকিয়ে মুচকি হাসল। পায়ে পায়ে চলে গেল মামুনের সামনে থেকে। মামুন ঘুরে দাঁড়িয়ে তপার চলে যাওয়া দেখল। হিংস্র দৃষ্টিতে হিংস্রতা খেলা করছে তার। পলকও একবার পেছন ফিরল, তার চোখে খেলা করছে অন্য কিছু। তার কৃষ্ণময়ের উপর হওয়া অত্যাচারের বিনিময় করার সময় চলে এসেছে বোধহয়। শান্ত দৃষ্টিতে দেখল মামুনের পা থেকে মাথা অবধি। পরক্ষণেই ঠোঁটের কোণে ফুটে উঠল ক্রূর হাসি। এক ঘর লোকের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তপা। পাশে ক্রোধান্বিত দৃষ্টিতে হাজেরা বেগমকে দেখছে পলক। প্রান্ত ও দুহাত মুঠো করে নিজেকে সংযত রাখার চেষ্টা করে চলেছে। বোনের বিয়ের কথা চলছে, তার নিশ্চয়ই মাথা গরম করা সাজে না। শরীরের রক্ত টকবক করে ফুটলেও দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল সে। সিজান আপাতত নেই সেখানে, থাকলে হয়তো এতক্ষণে তুলকালাম বেঁধে যেত। হাজেরা বেগম পলকের দৃষ্টিকে উপেক্ষা করে তপার দিকে তাকালো। গলায় স্পষ্ট বিদ্রুপাত্মক অভিসন্ধি ফুটিয়ে বলল, বাহ, এলেম আছে তোর। এত বশ করেছিস যে আমাকে চোখ রাঙাচ্ছে। ভালো ভালো, কালে কালে আর কত কি যে দেখবো কে জানে। নষ্টা মেয়ে মানুষ কোথাকার। কথা শেষ হতেই ঘর কাঁপিয়ে সশব্দে চর পড়ল হাজেরা বেগমের গালে। ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে সবাই। হাজেরা বেগম গালে হাত দিতেও ভুলে গেলেন। মাথাটা ভো ভো করছে তার, গালের চামড়াটুকু তীব্রভাবে জ্বলছে। তেজস্বী দৃষ্টিতে হাতের মালিকের দিকে তাকাতেই দেখতে পেল আয়শা অগ্নিমূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। মুহূর্তেই চোখজোড়া ছলছল হয়ে গেল তার। শেষে কিনা একঘর লোকের সামনে তার নিজের মায়ের পেটের বোন তার গায়ে হাত তুলল। অপমান সইতে না পেরে ধপ করে বসে পড়ল সোফার উপর। ডুকরে কেঁদে উঠল তৎক্ষণাৎ, আঘাতে অপমানের লজ্জায়। আয়শা এতটুকুতেই থামলেন না, তপার হাত টেনে সামনে এনে দাঁড় করালেন। তপা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে। আয়শা তপার মুখটা ধরে উঁচু করলেন, কঠোর গলায় বললেন, মাথা উঁচু করে দাঁড়া। তুই কেন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবি? তুই অন্যায় করেছিস? করিসনি তো, তবে তুই কেন মাথা নিচু করে আছিস? আর যেন মাথা নিচু না দেখি। বলে মিনিট খানেক থামলেন তিনি। হাজেরা বেগমের দিকে তাকিয়ে পুনরায় বললেন, তুই কি বলেছিলি ওকে? ও নষ্টা মেয়ে মানুষ, ওর এলেম আছে ছেলে বশ করার, তাই না? কার জন্য তুই ওকে নষ্টা বললি জানিস? পলককে চিনিস তুই? হাজেরা দমে গেলেন না। হেরে যেতে তিনি শিখেননি, তাই দৃঢ় কণ্ঠে বললেন, চিনি, সেদিনই তো ওই ছেলেকে নিয়ে আমার বাড়িতে গিয়েছিলি। আজও এখানে এসেছে। শুধু আসেইনি, ঘরের দরজা বন্ধ করে ভেতরে দুজনে একা ছিল। একবার প্রান্ত, একবার ওই ছেলে। ওকে নষ্ট বলবো না তো কি বলবো? ঘটনার শুরু কিছুক্ষণ আগে। মামুনের সামনে থেকে তপাকে শান্তভাবে নিয়ে গেলেও রুমে যেতেই তপা ডুকরে কেঁদে উঠল। ঘৃণার নিজের গায়ের চামড়া খামছাতে শুরু করলে পলক তাকে সামলাতে বাহুডোরে আটকে নিল। এতে তপা হাউমাউ করে কাঁদতে শুরু করলে দিশেহারা বোধ করল সে। কান্নার শব্দ বাইরে গেলে ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি হবে বিধায় দরজা বন্ধ করে তপার কাছে গেল। অনেকক্ষণ সময় নিয়ে ধীরে ধীরে শান্ত করল তাকে। এক পর্যায়ে তপা ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত মুখশ্রীতে একবার নজর বুলিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো পলক। এই ঘটনা বাইরে থেকে দেখলেন হাজেরা বেগম। মুহূর্তেই তিলকে তাল বানিয়ে ফেললেন। আক্রমণ চালালেন ঘুমন্ত তপার উপর। চুল ধরে মাথা উঁচু করতেই তপার ঘুম ছুটে গেল। মৃদু আর্তনাদ করে চোখ খুলল তপা। হাজেরা বেগম চুল ছেড়ে হাত ধরে বিছানা থেকে নামিয়ে আনলেন, বললেন, আমার বাড়ি নোংরা করে তোর শান্তি হয়নি? আমার বোনের বাড়িও নোংরা করতে চলে এসেছিস? লজ্জা করে না রে তোর? এত নোংরা মেয়ে মানুষ ভাবতেই আমার গা গুলিয়ে উঠছে। এই তোকে আমি আমার বাড়িতে জায়গা দিয়েছিলাম, ভাবতেই নিজের ওপর ঘেন্না লাগছে আমার। তপা কিছু বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। হাজেরা বেগম পুনরায় বললেন, এই আন্ধারে চেহারা নিয়ে চাঁদের মতো ছেলের মাথা ঘুরিয়েছিস কেমনে তুই?
সবই কি শরীরের খেল? আমার এই সিজানে নেহাতি ভালো, ওসবে পাত্তা দেয়নি তাই বেঁচে গেছে। আমার 7 পুরুষের কপাল, তোর মতো কালনাগিনীর খপ্পরে আমার সিজনটা পড়ে নাই। তপা হাত জোর করে অনুরোধের সুরে বলল, মামি, দোহাই তোমার, এত নোংরা কথা তুমি উচ্চারণ করো না। আমি কি করেছি সেটা তো একবার বলো, তারপর যা বলার বলো, আমি কিচ্ছু বলবো না। হাজেরা বেগম গা জ্বালানো হাসি দিয়ে বললেন, এতক্ষণ বদ্ধ ঘরে ওই ছেলের সাথে ফষ্টি নষ্টি করে এখন অবুঝ সাজছিস তুই? চুরিয়ে তোর ঢং আমি ছুটিয়ে দেব বেয়াদব। সেদিনও প্রান্তর ঘাড়ে দোষ চাপাতে অজ্ঞান হওয়ার ভান করেছিলি, আজ আবার একই কাহিনী করলি। লজ্জা নেই না তোর? আর ওই ছেলেও বলিহারি, এই নির্লজ্জ চরিত্রহীন মেয়ের পাল্লায় পড়ল। তাও যদি দেখতে ভালো হতো। আরও কিছু বলতে চাইছিলেন হাজেরা বেগম, কিন্তু তার আগেই সশব্দে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল পলক। তপার কাছে গিয়ে কান্নারত মুখশ্রী দেখে সিংহের ন্যায় গর্জন করে উঠল। শব্দ শুনে বাড়িতে অবস্থানরত আত্মীয় স্বজন হুড়মুড়িয়ে প্রবেশ করল সেখানে। কেবল বাদ রয়ে গেল সিজান ও মোর্শেদুল হক। তারা বাড়ির বাহিরে থাকায় জানতে পারেনি কিছুই। আয়শা সবটা পলকের কাছে শুনে রক্তচক্ষু করে তাকিয়ে বলল, আজ এখানে তৃতীয় কেউ কথা বলবে না। আমি হাজেরার সাথে কথা বলবো, কেউ যেন টু শব্দটিও না করে। হাজেরার দিকে তাকিয়ে পুনরায় বলল, কি হয়েছে এখন বল আমাকে, কি দেখেছিস? হাজেরা বেগম আয়শার কথায় পাত্তা না দিয়ে পলকের দিকে তাকালো। পলকের দৃষ্টিকে উপেক্ষা করে বলল, বাহ, এলেম আছে তোর। এত বস করছিস যে আমাকে চোখ রাঙাচ্ছে। ভালো ভালো, কালে কালে আর যে কত দেখবো কে জানে। নষ্টা মেয়ে মানুষ কোথাকার। আয়শা নিজেকে যথেষ্ট শান্ত করার চেষ্টা করলেন, জোরে জোরে শ্বাস ফেললেন। তুই মোর্শেদ ভাইয়ের সাথে একা ঘরে কত শত রাত কাটিয়েছিস, হিসেব আছে? হাজেরা স্তব্ধ হয়ে গেলেন বোনের এহেন কথা শুনে। নিচু গলায় বললেন, কি সব বলছিস তুই সবার সামনে? আয়শা হাত উঁচু করে বললেন, আমি যা জানতে চাইছি ঠিকঠাক উত্তর দে, নয়তো বাকি গালটাতেও আমার হাত পড়ে যাবে। হাজেরা ক্রোধান্বিত হয়ে বললেন, সে আমার স্বামী। আয়শা উচ্চ স্বরে হাসলেন, বললেন, স্বামীর সাথে রাত কাটালে যদি নষ্টা মেয়ে মানুষ না হয়, তবে স্বামীর সাথে এক ঘরে দিনের বেলায় কিছুক্ষণ থাকলে নষ্টা হলো কি করে? হাজেরা বেগম চমকালেন। ভরা মস্তিষ্কে নাক কাটা গেল তার, কিন্তু দম্বার পাত্রী তিনি নন। কণ্ঠে আবার দৃঢ়তা ফুটিয়ে বললেন, আমাকে জানায়নি বিয়ের কথা, আমি তো এসব ভাবতেই পারিনি। এতে আমার কি দোষ? আর এ না হয় স্বামী, কিন্তু প্রান্তর সাথে কি ছিল ওর? সেটা তো নষ্টামেই ছিল। পলক কিছু বলার জন্য এগিয়ে গেল। আয়শা হাত উঁচু করে থামিয়ে দিলেন। পলক দবে গেল। মুখের উপর কথা বলাটা তার কোনো কালেই পছন্দনীয় ছিল না। সে যদি হয় মায়ের মতো নমনীয় মমতাময়ী। আয়শা তাচ্ছিল্য হেসে বললেন, তোকে জানাইনি? তুই কি সত্যি জানার ভাগিদার? কে করেছিস মেয়েটির জন্য? কিচ্ছু না, উল্টো তার জীবনটা নরক করে দিয়েছিস তোরা। সত্যি সত্যি কি জানার কথা ওর বিয়ে সম্পর্কে? যাকে জানানোর তার অনুমতি নিয়েই বিয়ে হয়েছে। তোর ছেলেটাও কিন্তু সাক্ষী। তোর স্বামী জানে, তোর ছেলেও জানে। জানিস না শুধু তোরা দুই কুলাঙ্গার ভাই বোন। আর রইল বাকি প্রান্ত। পৃথা আর প্রান্তের যেমন সম্পর্ক, তপারও তাই। আমি নিজে ওদের বিয়ে দিতে চেয়েছিলাম। জানিস কি বলল? ওরা আলাদা মায়ের পেটে জন্ম নিয়েছে কেবল, কিন্তু ওরা ভাই বোন। রক্তের সম্পর্ক নাই থাকতে পারে, আত্মার সম্পর্ক আছে ওদের, আপন ভাই বোনের মতো। না রে, ওরা আপনই। তুই বলতো, যদি ওদের মধ্যে তোর ধারণার মতো সম্পর্ক থেকেই থাকতো, তবে ওরা কেন বিয়ে করলো না বলতে পারবি? উত্তর আছে তোর কাছে? হাজেরা বেগম অথই জলে সাঁতরে বেড়াচ্ছেন উত্তরের আশায়। তেমন সুবিধা করতে পারলেন না, তবুও বললেন, তবে প্রান্ত যে ঘন ঘন যেত আমার বাড়ি, সেটা তো কেবল তপার জন্যই। আয়শা দুঃখের মাঝেও হাসলেন। তোর ছেলে যে ছোটবেলায় থেকে পৃথার জন্য পাগল ছিল, কত শত রাত দিন ওরা একসাথে থেকেছে। ওদের কি নোংরা বলেছিস? হাজেরা বেগম করুণ দৃষ্টিতে চেয়ে বললেন, ওদের ব্যাপার আলাদা। ওহ, ওদের ব্যাপার আলাদা, কারণ ওরা তোর আর আমার সন্তান। কিন্তু তপা তো কেউ নেই, তাই তপা যাই করুক সেটা নষ্টামি, আর তোর ছেলের জন্য সেটা প্রেম, তাই তো?
হাজেরা বেগম মিনিট খানেক ভেবে বললেন, আমি মানছি প্রান্ত নির্দোষ, কিন্তু কেউ তো ছিল সেদিন তপার সাথে। কারোর সাথে তো নোংরা কাজ ঠিকই করেছিল ও। সেটা কে ছিল? আর প্রান্তই বা কিভাবে গেল ওখানে? নিজের চোখকে তো আর আমি অবিশ্বাস করতে পারি না। আয়শা চোখ মুখ শক্ত করে বললেন, তপাকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছিল হাজেরা। হাজেরা বেগম চমকালেন। এরকম ঘটনা কে করতে পারে ভাবতে গিয়ে তার মাথা শূন্য শূন্য লাগছে। কোনো মতে বললেন, কে ছিল সে? আয়শা মিনিট খানেক মৌন থেকে বললেন, সইতে পারবি তো? হাজেরা বেগম দমে গেলেন। থরথর করে কাঁপতে লাগলো শরীর। সোফায় বসে ভাবতে শুরু করলেন তপার এ বাড়িতে আসার পরের একের পর এক ঘটনা। এক জায়গায় গিয়ে আটকে গেল তার ভাবনাগুলো। ব্যাড টাচ। টনক নড়ল হাজেরা বেগমের। অনবরত কানের ভেতরে প্রতিধ্বনিত হতে শুরু করলো শব্দ দুটো। কাপা কাপা গলায় শুধালেন, কে? আয়শা রুদ্ধ কণ্ঠে বললেন, তুই যাকে ভাবছিস, তোর আদরের ভাই, দুধকলা দিয়ে পোষা কাল সাপ। হাজেরা বেগম স্তব্ধ হয়ে গেছেন। নিজের কানকে তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। যার জন্য, যার কথা শুনে তপার সাথে এত জঘন্য ব্যবহার করেছে, সেই আজ অপরাধী, ঘৃণ্য অপরাধী। আদৌ এই অপরাধের কোনো ক্ষমা হয় কিনা জানা নেই তার। দ্বিতীয়বারের মতো তাজমহলে এসেছে তপা। বাগানের মাঝ বরাবর রাস্তায় দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিল সে। বাড়ির মানুষের মতো পরিবেশটাও শান্ত, মায়াময়। অবশ্য তপা চিনেই কেবল পায়েলকে। সেটাও আবার একবার কথা হয়েছে। তবুও যেন মানুষটার উত্তম ব্যবহারের রেশ রয়ে গেছে তপার মনে। সেদিনের মতো আজও দরজার ওপারে হাস্যোজ্জ্বল মুখটাই দেখতে পেল তপা। বিনিময়ে তপার মুখটাও হাসিতে ভরে গেল। তথাকথিতভাবেই তপা প্রবেশাধিকার পেল। ড্রয়িং রুমে বসে সুখ দুঃখের আলাপ সেরে নিলেন দুজনে। পায়েল খানিকক্ষণ তপার দিকে তাকিয়ে থেকে পরন্ত বিকেলের নরম আলোর মতো কোমল গলায় বললেন, তোমাকে অন্যরকম লাগছে আজ। তপা বুঝতে পারল না এমন প্রশ্নের কারণ। উত্তর কি হতে পারে সেটাও জানা নেই তার। তাই প্রশ্নসূচক চাহনিতে তাকালো, বলল, কিরকম লাগছে আন্টি? পায়েল তাজওয়ার স্থির দৃষ্টিতে তাকালেন তপার দিকে। মিনিট খানেক তাকিয়েই রইলেন। তারপর খুঁজে পেলেন কাঙ্ক্ষিত প্রশ্ন। চোখ ছোট ছোট করে বললেন, বিয়ে করেছো? তপা এহেন প্রশ্নে চমকে উঠল। লজ্জাও পেল একটুখানি। মনে মনে ভাবল, চেহারা কি কাবিননামার ফটোকপি দেখা যাচ্ছে নাকি? আশ্চর্য। কিন্তু মুখে বলল, বুঝলেন কি করে? পায়েল মুস্কি হেসে বলল, তোমার মুখ দেখে মনে হলো হয়তোবা নাক ফুলটার জন্য। তপা ঈষৎ লজ্জা পেল। পর মুহূর্তেই মনে পড়ল পলকের পাগলামির কথা। লজ্জায় মাথা নিচু করে হাসল সে। পায়েল অবাক হয়ে চেয়ে রইল, বলল, এমা, তুমি তো ব্রাশ করছো। লাভ ম্যারেজ নাকি? বর খুব ভালোবাসে? তপা লজ্জায় মরে যায় যায় অবস্থা। মুখে কোনো শব্দ করছে না দেখে পায়েল পুনরায় বলল, আমাকে মা ভেবে বলতেই পারো, আমি তো তোমাকে মেয়েই ভাবি। দেখো না, জোর করে বসিয়ে রেখে কথা বলি। তুমি হয়তো বিরক্তও হও এটা ভেবে যে মহিলার কোনো কাজ নেই, খালি আজাইরা বকর বকর করে। তপা মুখ তুলে তাকালো। তাড়াহুড়ো করে বলল, এরকম কিছুই না আন্টি, আমারও আপনার সাথে গল্প করতে ভালো লাগে। সেজন্যই তো আজও আমি কেক ডেলিভারি দিতে এসেছি। ডেলিভারি বয় ছিল, তবুও এসেছি। আসল উদ্দেশ্য তো আপনার সান্নিধ্য পাওয়া। পায়েল তাজওয়ার মুস্কি হাসলেন। তপা পুনরায় বলল, লাভ ম্যারেজ আন্টি, তবে আমি এখনো জানি না ভালোবাসি কিনা। তবে তাকে হারালে বোধহয় আর বাঁচবো না। ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে সে আমার জীবনের সাথে। নিঃসঙ্গ জীবনের সেই একমাত্র আঁকড়ে ধরার মতো মানুষ। এটাকে ভালোবাসা বলে কিনা জানি না, তবে সে ভালোবাসে, একটু বেশিই ভালোবাসে। তাই তো প্রকৃতির বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করে নিয়েছি। পায়েল তাজওয়ার ভাবুক হেসে বললেন, প্রকৃতির বিরুদ্ধে বলছো কেন? তপা মৃদু হেসে বলল, আমার গায়ের রং দেখেছেন তো, কালো। লোকের কাছে এটা বিচ্ছিরি, বিতিকিচ্ছিরি অ্যাকচুয়ালি, কিন্তু সে চাঁদের মতো। আমি অমাবস্যা হলে সে পূর্ণিমা। এটা প্রকৃতির বিরুদ্ধে নয়। তুমি শ্যামা, মায়াবতী। তুমি জানো তোমার মুখের আদল কতটা মায়া দিয়ে গড়া? কেবল গায়ের রং দিয়ে মানুষ বিচার করতে নেই মা। মানুষের প্রকৃত সৌন্দর্য তার মনের। আমি তোমাকে যতটুকু চিনেছি, তুমি সেদিক থেকে সবার চেয়ে এগিয়ে। তাহলে কি বলবে জানি না,
সেই সৌভাগ্যবানকে যে তোমাকে পেয়েছে। তবে আমার আফসোস হচ্ছে জানো, কেন আরও আগে আমাদের পরিচয় হলো না। তপা অবাক হয়ে চেয়ে রইল। এমনও মানুষ হয়? পায়েল পুনরায় বললেন, বিয়ে তো হয়ে গেছে, চেষ্টা করবে স্বামীকে ভালোবাসতে। তারা তো কেবল ভালোবাসারই আশা করে। তুমি বললে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে, তার মানে মারাত্মকভাবে ভালোবাসে তোমাকে। তোমারও উচিত তার প্রাপ্য ভালোবাসাটুকু তাকে প্রদান করা। কার্পণ্য করো না কেমন। তপা লাজুক হেসে মাথা নাড়ালো। পায়েল তাজওয়ারও মৃদু হাসলেন, বললেন, তাকে একবার নিয়ে এসো এখানে, দেখে চোখ জুড়াবো। তপা মাথা দুলিয়ে সায় জানালো, মনে মনে বলল, আপনি যদি পুরোটা জানতে পারতেন তবে বুঝতে পারতেন প্রকৃতির বিরুদ্ধে গিয়ে বিয়ে করার কথা কেন বলেছি আমি। কিন্তু আফসোস, বলতে পারলাম না আমি। জানলে হয়তো তার প্রতি শ্রদ্ধাবোধ আরও বেড়ে যেত আপনার। অফিসে বসে ধ্যানমগ্ন হয়ে ল্যাপটপে চোখ বুলাচ্ছিল পলক। কিছু সমস্যার সমাধান করার প্রয়াস চালাচ্ছিল সে। হঠাৎ মনোযোগ বিঘ্ন ঘটে ফোনের শব্দে। স্ক্রিনে সজলের নাম্বার দেখে মুহূর্তেই মেজাজটা বিগড়ে যায় তার। কিছু উচ্চ বাক্য শুনিয়ে দেওয়ার অদম্য ইচ্ছে নিয়ে মোবাইল স্ক্রিনে স্লাইড করে কানে তুলে নিল সে। কিন্তু মুখে শব্দ বের করার আগেই সজল হন্তদন্ত হয়ে বলল, ভাই, ভাবি কোথায়? পলক ভ্রু কুচকে ফেলল। সিরিয়াসলি? ভাবির খবর নিতে গম্বারটা অফিস টাইমে কল দিয়েছে। পরক্ষণে কিঞ্চিত উত্তেজিত শোনা গেল সজলের কণ্ঠ। ভাই, ভাবি কোথায়? বাসিরিতে আসেনি তো? পলক চমকালো। কি হয়েছে ভার্সিটিতে? উদ্বিগ্ন হয়ে বলল। কি হয়েছে ভার্সিটিতে? বলেই ঘড়ির দিকে তাকালো, পুনরায় বলল, তপা ভার্সিটিতে আছে এখনো। কি হয়েছে বলবি তো? ঝামেলা হয়ে গেছে ভাই, আক্রমণকারীরা হামলা করেছে, টিভিতে দেখাচ্ছে। পলক রিমোট হাতে নিতে নিতে বলল, তুই কোথায়? সজল ব্যথিত গলায় বলল, আমি আটকে গেছি ভাই, ক্যান্টিনের দরজা আটকে দিয়ে চলে গেছে হারামজাদারা। পলক ফোন কেটে দ্রুত তপাকে কল দিল। দুবার বেজে কেটে গেল। এর মধ্যে টিভি স্ক্রিনে ভার্সিটির ভয়ঙ্কর দৃশ্য অবলোকন করে নিয়েছে সে। কল করতে করতেই হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ল অফিস থেকে। চতুর্থবারে কল ধরল তপা, শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ বলুন। পলক তপার কণ্ঠ শুনে খানিকটা স্বস্তি পেল, বলল, তুমি কোথায়? তপা নিজেকে শান্ত রেখেই বলল, ক্লাসে। কেন, কি হয়েছে? পলক চমকে উঠল তপার অবস্থান ভার্সিটিতে শুনে। তীব্র অধিকার বোধ নিয়ে বলল, যেখানে আছে ওখানে থাকবে, খবরদার বের হবে না। আমি এক্ষুনি আসছি। তপা কেঁপে উঠল। এতক্ষণ যাবৎ নিজেকে শান্ত রাখার প্রচেষ্টা মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গড়িয়ে পড়ল ভূপৃষ্ঠে। উত্তেজিত গলায় বলল, আপনি আসবেন না, এখানে অবস্থা ভালো না। আসবেন না আপনি, দোহাই আপনার। পুরো কথা শেষ করার আগেই পলক গম্ভীর কণ্ঠে বলল, আমি আসছি। স্তব্ধ হয়ে গেল তপা। হাত পা ক্রমশই কাঁপতে শুরু করেছে তার। সে তো দিব্যি সুস্থ স্বাভাবিক আছে, নিরাপদে আছে, কিন্তু পলক তো ঝামেলা হওয়ার জায়গা পেরিয়ে আসবে। যদি কিছু হয়ে যায়? তপা স্থির থাকতে পারল না। নিষেধ সত্ত্বেও বেরিয়ে এলো দ্রুত পায়ে। 6 তলা থেকে লিফটের অপেক্ষা না করে সিঁড়ি বেয়ে ক্রমশ এগিয়ে গেল মাঠের দিকে। পলক দিক বেদিক শূন্য হয়ে কেবল ভার্সিটির দিকে চালনা করছে নিজের শখের বাইকের চাকা। সর্বোচ্চ গতিতে ছুটে চলেছে নিজ গন্তব্যে। জানা নেই কি আছে ভবিতব্যে। কপালের বাম পাশ থেকে গড়ানো 2 ফোঁটা রক্ত হাতের সাহায্যে মুছে ভয়ার্ত চোখে তাকিয়ে রইল পলকের দিকে। পলক তখন অগ্নিশর্মা হয়ে তপার দিকে নিষ্পলক চেয়ে আছে। তপা শুকনো গলায় ঢোক গিলে নিচের দিকে তাকালো। হাত কসলাতে লাগলো অনবরত। চমকে উঠল আকস্মিক হাতের কবজি শক্ত হাতের বাঁধনে বাঁধা পড়ায়। চোখ তুলে দেখার আগেই হ্যাঁচকা টান পড়ল হাতে। প্রায় দৌড়ে যেতে লাগলো পলকের পিছু পিছু। পলক গিয়ে থামলো একেবারে লাইব্রেরির সামনে। দরজা হাট করে খোলাই ছিল। ভেতরে জনাভিষেক ছাত্রছাত্রী। ভেতরে ঢুকে গলা ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, ঝামেলা মিটে আছে, তোমরা এখন যেতে পারো। দ্বিরুক্তি করতে চাইলেও পলকের মুখাবয়ব দেখে সাহস করল না কেউই। তপাকে বসিয়ে নিজেই কাঁধ থেকে ব্যাগ টেনে নিল। চেন খুলে খুঁজে নিল কাঙ্ক্ষিত বক্সটি, মিনি ফার্স্ট এড বক্স। তপা মাথা নিচু করে থাকলেও আর চোখে দেখল পলকের কাণ্ড কারখানা। বক্স খুলে তুলো নিয়ে পরিষ্কার করতে লাগলো কেটে যাওয়া জায়গাটুকু। তপা নড়াচড়া করলে মুখে কিছু না বলে চোখ দিয়ে শাসালো। এতে তপা ইচ্ছে করে আরো বেশি করে নড়তে শুরু করলো। ভাব করতে লাগলো এমন যে সে ব্যথা পাচ্ছে। শুধু ব্যথা নয়, একদম মরে যাচ্ছে এমন ব্যথা। পলক একটু নরম হলো এবারে। ওষুধ লাগিয়ে দেওয়ার সময় মুখ এগিয়ে ফু দিয়ে দিল।
তপা পুলকিত হলো, এক নজরে তাকিয়ে রইল পলকের মুখের দিকে। পলক বোধহয় বুঝতে পারল তপার দুষ্টুমি, আবার অগ্নিমূর্তি ধারণ করলো চোখের পলকেই। আমি বারণ করার পরও তুমি বের হওয়ার সাহস কোথায় পেলে? গম্ভীর পুরুষালী কণ্ঠে এহেন কথা শুনে তপা কেঁপে উঠল, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। শুকনো গলায় আবারও ঢোক গিলল। পলক হুঙ্কার দিয়ে বলল, আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে, সাহস হলে কি করে? যদি কিছু অঘটন হয়েছে তো বলেছিলাম আমি আসছি, পাকনামি করতে কে বলেছে? তপা মাথা নিচু করে মিনমিনে গলায় বলল, যদি আপনার কিছু হয়ে যেত তবে? একটা বাক্যেই পলক কিছুটা শান্ত হলো যেন। চোখ ছোট ছোট করে বলল, আমার কি হবে? আর হলেই বা তোমার কি? আপনি যখন আসার কথা বলেছিলেন তখনও ঝামেলা থামেনি। আমি বুঝতে পারছিলাম না কি করা উচিত। আপনি জানেন না কতটা নৃশংসভাবে মেরেছে ওরা কয়েকজনকে। রক্তে লাল হয়ে গিয়েছিল ওদের শরীর। আমি দেখে রুমে এসে ঘাপটি মেরে বসেছিলাম, হাত পা কাঁপছিল ওদের দেখেই। কিন্তু এর মধ্যেই আপনি বললেন যে আপনি আসবেন। আমি বুঝতে দিতে চাইনি এখানে ঝামেলা হচ্ছে, কিন্তু আপনি তো আগেই জেনে বসে আছেন। আপনার আসার কথা শুনে আমি দিক বিদিক ভুলে বেরিয়ে পড়েছিলাম। ওরকম রক্তাক্ত অবস্থায় আপনাকে দেখলে আমি সইতে পারবো না, তাই তো হন্যে হয়ে চেষ্টা করছিলাম আমি আপনি আসার আগে বের হতে, কিন্তু যেতে আর পারলাম কই। তার আগে সিঁড়ি থেকে পড়ে মাথা ফাটিয়ে বসে আছি। পলক ভ্রু কুঁচকে তাকালো, বলল, তুমি আমার সেফটির জন্য নিচে বিপদে পড়তে চাচ্ছিলে, আর এত দ্রুত সিঁড়ি বেয়ে নামতে গেলে কেন? তোমার কি কিছু মনে থাকে না দিয়ে আসা? কিছুদিন আগে পা ভেঙে ঘরে বসেছিল, ভুলে গেলে? এত কিছুর দ্বারা তোমার? আজ যদি পড়ে না যেতে, তাহলে বাইরে মারামারি ভিড়ে তুমি আঘাত পেয়ে বসতে। ওরা যদি তোমাকে অ্যাটাক করতো তাহলে? তপা মৃদু হাসল, ঠোঁটের করে সূক্ষ্ম হাসির রেখা ধরে রেখেই বলল, আপনি আমার হারানোর ভয় চেটিয়ে আছেন ভয়ে, অথচ আপনার আমি ছাড়াও সবাই আছে, মা বাবা পরিবার সব। কিন্তু আমার তো এই পলকটা ছাড়া আর কিছুটি নেই। আঁকড়ে ধরে বাঁচার মতো একটা শিকড় বাকড়ও নেই আমার। শিকড়হীন আমি তো কেবল আঁকড়ে ধরার জন্যই আপনাকে পেয়েছি। কি করে বসে থাকতাম বলুন? পলক নির্নিমেষ তাকিয়ে রইল, কাটা জায়গায় ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে বলল, যাই হয়ে যাক না কেন, আর কখনো এরকম খামখেয়ালি সিদ্ধান্ত নেবে না। তোমার কোনো ধারণা আছে তোমাকে ওভাবে টালমাটাল পায়ে হাঁটতে দেখে আমার কি অবস্থা হয়েছিল? এতটুকু নরম গলায় বললেও আবার কঠিন হলো কণ্ঠস্বর। থমথমে গলায় বলল, আর একদিন ছেড়ে দিয়ে নামলে আমি নিজ দায়িত্বে তোমার পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। পলক তোর কখনো কোনো থ্রেট দেয় না, মাইন্ডেড। তপা পলকের চোখের আড়ালে ঠোঁট টিপে হাসল, মুখটা উঁচু করে পলকের খোঁচা খোঁচা দাড়ির উপর টুক করে ঠোঁট ছুঁয়ে দিল। চমকে তাকালো পলক, চোখে জড়িয়ে আছে একরাশ বিস্ময়। তপা পলকের চাহনি দেখে মিটিমিটি হাসছে। এসব কোত্থেকে শিখলে? তপা ভ্রু কুঁচকে বলল, কোন সব? পলক মৃদু স্বরে বলল, এই যে রাগ ভাঙাতে চুমু দেওয়া, এসব তো আমি শেখাইনি। তপা ঠোঁট টিপে হেসে বলল, শিখেছি আর কি। পলক চোখ ছোট ছোট করে তাকালো, বলল, সেটাই তো, কে শেখালো? তপা বাঁকা হেসে বলল, ওই তো আমাদের ব্যাচমেট একটা ছেলে আছে, সে। পলক ভ্রু কুঁচকে ফেলল, চোখ ছোট ছোট করে বলল, চড়িয়ে গাল লাল করে দেব বেয়াদব বউ। আমাকে ছেলে গল্প শোনানো হচ্ছে? তপা মুখ এগিয়ে গাল পেতে দিয়ে বলল, প্লিজ। পলক মৃদু হাসলো, বলল, চলো, এখানে মারা যাবে না, বাসায় চলো, তারপর দেখছে কতক্ষণ এই টসটসে গাল দুটো লোট নিতে পারে। তপা চোখ ছোট ছোট করে তাকালো। পলক পুনরায় বলল, রাগ ভাঙানোর টেকনিক তো তুমিই শেখালে, এবার বুঝবে পলক তাজু আর কে জানিস। তপা হাসলো, চুল ঠিক করার ভান করে বলল, ভুলে যাবেন না আমিও পলক তাজওয়ারের বউ, তিয়াশা তাজওয়ার। সো আমার সঙ্গে নো ফাঁকা, ওকে? তপা সিঁড়ি বেয়ে নামার সময় বেখেয়ালি হয়ে পা পড়ে যায় দুধাপ পরের সিঁড়িতে, যার দরুন কপাল গিয়ে লাগে রেলিংয়ের সাথে। মুহূর্তে চাপা আর্তনাদ করে ওঠে তপা। কিছুক্ষণ ঝিপ মেরে বসে থেকে আবার উঠে দাঁড়ায়, টালমাটাল পায়ে এগিয়ে যায় গেটের দিকে। পলক ভার্সিটির প্রধান ফটক পেরিয়ে দেখতে পায় গুটি কতক ছাত্রছাত্রী তর্ক বিতর্ক করছে। পলক আসার আগেই পুলিশ এসে ব্যাপারটা সামলে নিয়েছে। অ্যারেস্ট হয়েছে কিছু শিক্ষার্থী, কিছুজন হসপিটালে। আততায়ী হামলায় রেশ ধরে সংঘাতে লিপ্ত হয়েছে ভার্সিটির 2 ছাত্রদল। এক পক্ষের দাবি অপরপক্ষ ভার্সিটির কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আততায়ীদের কাছে লিক করে দিয়েছে। অপরপক্ষের দাবি তারা এ কাজ করেনি, বরং অপরপক্ষই জড়িত এই আকস্মিক হামলার সঙ্গে। এটা নিয়ে চলছে বাকবিতর্ক। এক পর্যায়ে হাতাহাতি, তারপর হঠাৎই হামলা করেছে আততায়ীরা।
প্রথমে ক্যান্টিন সহ কিছু রুম তালাবদ্ধ করে দিয়েছে, তারপর অতর্কিত আঘাত করেছে। জনবহুল জায়গা পেরিয়ে আসতেই তপার দেখা পায় পলক। ছোট ছোট পায়ে দ্রুত এগিয়ে আসার প্রয়াস চালাচ্ছে সে। পলক সামনে দাঁড়াতেই চোখ পিটপিট করে তাকিয়ে রইল। পলকের চোখ প্রথমেই আটকে গেল কপালের কাটা জায়গাটাতে। খানিকটা রক্ত লেগে আছে বাম ভ্রুর ওপর। ক্ষত তেমন গভীর না হলেও রক্ত ঝরছে স্বল্প পরিমাণে। তপা পলককে দেখে উদ্বিগ্ন হয়ে বলল, আপনি ঠিক আছেন? পলক কিছু না বলে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল কপালের দিকে। মুহূর্তেই রগগুলো ধপধপ করে উঠল। গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল, কপালের রক্ত কি করে বের হলো? তপা কেঁপে উঠল, কাপা কাপা গলায় বলল, কেটে গেছে। পলক ফুঁসে উঠল, কণ্ঠের তেজির ঠাট বজায় রেখেই বলল, কাটলে রক্ত বের হয়, সেটুকু বোঝার মতো জ্ঞান আমার আছে। কাটলো কি করে সেটাই জিজ্ঞেস করছে। সিঁড়ি থেকে অসাবধানতাবশত পড়ে গিয়েছিলাম। আর একটা শব্দ করেনি পলক, কেবল অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল। কেন্দ্রীয় কারাগারের অন্ধকারাচ্ছন্ন স্যাঁতস্যাঁতে রোমে বসে আছে মামুন। ভাঙা হাতের আঙুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে সে। সাদা ব্যান্ডেজের ভেতরে কুটকুট করে কামড়াচ্ছে সারাক্ষণ। থালায় পড়ে থাকা দুটো মোটা রুটির দিকে তাকিয়ে রইল অনিমেষ। হাজেরা বেগম অনুমতি পেয়ে মামুনের কক্ষের সামনে এসে দাঁড়ালেন। চোখে আজ মায়ার বদলে ঘৃণা ঝরে পড়ছে তার। একরাশ ক্রোধ নিজেদের শক্তিতে বেরিয়ে আসতে চাইছে। সামনে কারো উপস্থিতি টের পেয়ে মামুন চোখ তুলে তাকালো। হাজেরা বেগমকে দেখে আবার মাথা নিচু করে ফেলল। হাজেরা বেগম নিজের ভেতরে থাকা ঘৃণার পাহাড় সরিয়ে রেখে ডাকলো, মামুন। মামুন তাকালো, তবে তার কণ্ঠনালী থেকে উচ্চারিত হলো না কোনো শব্দ। হাজেরা বেগম আবারও ডাকলেন, কিন্তু মামুন এলো না। নিরাশ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে এলেন তিনি। 10 বছরের বিনাশ্রম কারাগার জীবনের মাত্র সপ্তাহ দিন চলছে, বাকি আরও 9 বছর 358 দিন। আপনি কি আজ আসতে পারবেন? পলক ভ্রু উঁচিয়ে বলল। কোথায়? তপা ওড়নায় গিট দিতে দিতে বলল, তাজমহলে। মানে আজ এখানে থাকতে পারবেন? পলক কিছুক্ষণ ভাবলো, অতঃপর বলল, পারবো, কিন্তু আসতে রাত হবে, অনেক কাজ পেন্ডিং হয়ে আছে। তপা মাথা নাড়িয়ে অভিজ্ঞদের মতো বলল, ঠিক আছে, আমি অপেক্ষা করব। বাইক স্টার্ট দিয়ে আবার চলে গেল পলক। এসেছিল তপাকে পৌঁছে দিতে, পৌঁছেই আবার চলে গেল নিজ গন্তব্য অফিসে। আসমানি রঙা শাড়িটা গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে তপা। ভীষণ লজ্জা লজ্জা করছে তার। ইচ্ছে করছে কম্বলের তলায় লুকিয়ে থাকতে, যেন মুখটা আবৃত থাকে এই ধরাধামের প্রতিটি সৃষ্টির থেকে। কলিং বেল বাজতেই তপা হক চুকিয়ে গেল, মনে মনে নিজেকে সাহস জোগালো। আর অপেক্ষা করতে লাগলো পলকের রিয়াকশন দেখার। আচ্ছা, সে কি চমকাবে, একটুখানি থমকে দাঁড়াবে, নাকি ঘোর লাগা চোখে মোহনীয় কণ্ঠে বলবে, ধ্বংস আজ আমি তোমাতেই। লতিয়ে চলা লজ্জাবতী লতিকার মতো লাজে রাঙা রূপে নিজেকে উপস্থাপন করেছে তপা। না, সে চায়নি এমন লজ্জারাঙা রূপে নিজেকে রাঙাতে, প্রকৃতি চেয়েছে। তাই তো দরজা খুলে পলকের অবাক হওয়া মুখশ্রী দেখেই নিজের লাজে রাঙা রূপ বেরিয়ে এসেছে। উস্কে দেবার জন্য পলকের দুষ্টু চোখের দুষ্টু নজর তো আছেই। কলিং বেলের শব্দ পেয়ে গুটি গুটি পায়ে গিয়ে দরজা খুলে দিয়েছে তপা। পলক এক নজর তাকিয়ে আর চোখ ফেরানোর সুযোগ পায়নি, আটকে গিয়েছে তপার উপর, নিবদ্ধ হয়েছে সেখানে। তপা লাজুক হেসে খোলা চুলগুলোর একাংশ কানের পেছনে গুজে নিল। পলক ঘোর লাগা কণ্ঠে বলল, আমাকে কি মেরে ফেলে পাতারা করছো তুমি? তপা কিছু বলল না, কেবল ঠোঁট প্রসারিত করে হাসল। দরজার সামনে থেকে খানিকটা সরিয়ে পলকের আসার জায়গা করে দিল। পলক ভেতরে ঢুকে ল্যাপটপের ব্যাগ রাখতেই নজর গেল বিছানার ওপর। সেখানে লাল চাদরের উপর শোভা পাচ্ছে অসংখ্য সাদা গোলাপের পাপড়ি। শোভা বর্ধনের পাশাপাশি সুগন্ধিতেও ভরে যাচ্ছে হৃদয়। পলক বিছানা থেকে নজর সরিয়ে তপার দিকে তাকালো। সে চাহনিতে মাদকতা মেশানো। তপার অন্তরাত্মা কেঁপে উঠল। এতক্ষণ অদম্য সাহসী সৈনিকের মতো থাকলেও এখন পরাজিত সৈনিকের মতো গুটিয়ে যাচ্ছে। পলক বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলল। তপার দিকে তাকিয়ে হাঁসফাঁস করতে লাগলো সে। কণ্ঠে কোমলতা যুগে বলল, সত্যি মেরে ফেলবে নাকি আজ? তপা কিছু বলল না, কি বলবে ভেবে পেল না। এতক্ষণ মনে মনে কথার পশরা সাজিয়ে রাখলেও পলকের সামনে তা কণ্ঠনালী ভেদ করে বাইরে নিষ্কৃত হতে পারছে না। তপা পেছালো, এক পা দু পা করে পিছিয়ে রুমের বাইরে বেরিয়ে এলো। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। বিয়ে হয়ে গেছে অনেকগুলো দিন তো হলো, আর কত।
এবার পলকের কাছে ধরা দেওয়াটা জরুরি। পায়েল তাজওয়ারের কথাগুলো মাথায় ঘুরতে লাগলো তার। তাকে ভালোবাসতে আর কার্পণ্য করবে না তপা, সেটা হোক শারীরিক বা মানসিক। তপার মনের গোপন কক্ষে পলক বেশ পাকাপোক্তভাবে নিজের জায়গা করে নিয়েছে, সেটা স্বীকার করতে আর কোনো সংকোচ নেই তপার। আজ ভার্সিটিতে ঘটা ঘটনার পর তপার আর কোনো দ্বিধাও নেই ভালোবাসা নিয়ে। তার রন্ধে রন্ধে ঢুকে বসে আছে পলক। আজ সে চিৎকার করে পুরো পৃথিবীকে জানিয়ে দিতে পারে তার ভালোবাসার কথা। সে ধন্য, আজ ধন্য তার মনের সুপ্ত অনুভূতিরা।